আমার প্রিয় ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের 1.3 নম্বর অধ্যায় হলো তাপ। আজ আমি তোমাদের 32 নম্বর পৃষ্ঠা থেকে পড়াবো। সেখানে রয়েছে অবস্থার পরিবর্তন ও লীন তাপের ধারণা। অর্থাৎ আমাদের তিনটি অবস্থা আছে, কঠিন, তরল এবং গ্যাস। সেই তিনটি অবস্থা অর্থাৎ কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাস হচ্ছে বা গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিন হচ্ছে, তার জন্য কিভাবে পরিবর্তন হচ্ছে এবং তার থেকে আমরা জানতে পারবো লীন তাপ কী, সে অর্থাৎ লীন তাপের ধারণাও আমরা পাবো। তাপ প্রয়োগ বা নিষ্কাশনের ফলে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়াকেই অবস্থার পরিবর্তন বলে। অর্থাৎ আমরা যদি তাপ দিই বা তাপ নিষ্কাশন মানে হচ্ছে তাপ যদি বার করে নিই, তাহলেই কিন্তু পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়ে থাকে। 1 কাপ জলকে কিছুক্ষণ ধরে তাপ দিলে তার উষ্ণতা বৃদ্ধি পাবে, তার উষ্ণতা বেড়ে যাবে। অথচ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার একখণ্ড বরফকে তাপ প্রয়োগ করে গলতে দিলে বরফটি সম্পূর্ণ গলে যাওয়ার আগে যদি তার উষ্ণতা মাপা হয়, তবে দেখা যাবে সেই উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই রয়েছে। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতাতে একখণ্ড বরফ, বরফ মানে কি না, সেটি জল তখন কঠিন অবস্থায় ছিল। একখণ্ড বরফকে আমরা যদি তাপ প্রয়োগ করে তাকে যদি আমরা গলতে দিই এবং ঠিক যে উষ্ণতায় বরফটি সম্পূর্ণ গলে যাচ্ছে, তার আগে যদি আমরা সেই বরফটা যখন জল হয়ে যাচ্ছে সেই জলে আমরা যদি উষ্ণতা মাপি, তখনও দেখব তার উষ্ণতা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে বরফ তাপ গ্রহণ করে জলে পরিণত হয়েছে। অর্থাৎ আমরা জানি যে তাপ দিলে উষ্ণতা বেড়ে যায়, কিন্তু এখানে আমরা দেখলাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরফটিকে তাপ দিলাম, সে 0 ডিগ্রি সেন্টিগ্রেড জলে পরিণত হলো, তবুও কিন্তু মানে এখানে উষ্ণতার কোনো পরিবর্তন হলো না। এখানে বরফ তাপ গ্রহণ করে জলে পরিণত হয়েছে। অর্থাৎ আমরা যে তাপটা দিয়েছিলাম সেই তাপটি পদার্থের, এখানে জলের অবস্থার পরিবর্তনে সাহায্য করেছে। আমাদের জল বরফ থেকে অর্থাৎ কঠিন অবস্থা থেকে সেটি জলে পরিণত হয়েছে, অর্থাৎ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয়েছে, কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটেনি। এই ঘটনাটিকেই বলা হয় গলন। তোমাদের গলন কাকে বলে আসতে পারে, আমি তোমাদের যখন পড়াচ্ছি সঙ্গে তোমাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা কিন্তু খাতায় প্রশ্ন লিখতে থাকো। প্রথম প্রশ্ন হলো অবস্থার পরিবর্তন কাকে বলে, তখন এইটা লিখবে। যদি বলা হয় গলন কাকে বলে, এইটা তোমাদের লিখতে হবে। এখানে বেশিরভাগ কঠিন পদার্থকে তাপ দিলে সেটা গলে গিয়ে তরলে পরিণত হয়, সেক্ষেত্রে ঘটনাটি কোনো না কোনো নির্দিষ্ট উষ্ণতাতেই ঘটে। অর্থাৎ আমাদের যে কঠিন পদার্থ থেকে যখন তরল পদার্থে রূপান্তরিত হচ্ছে, তার জন্য প্রত্যেক ক্ষেত্রেই যে একই উষ্ণতা লাগছে তা নয়। আমাদের পদার্থ যখন পরিবর্তিত হবে, আমরা যখন জল নিয়েছি বা বরফ নিচ্ছি, তখন যে আমাদের যে উষ্ণতা যতটা লাগে বা উষ্ণতা পরিবর্তন যতটা হচ্ছে, তাপ যতটা লাগে, আমরা যদি অন্য কোনো পদার্থ নিই, পদার্থ যদি আমাদের পরিবর্তন হয়, তাহলে কিন্তু সেই উষ্ণতাটারও পরিবর্তন ঘটবে। স্থির চাপে এক এক ধরনের কঠিন পদার্থের ক্ষেত্রে এই উষ্ণতা এক এক রকমের হয়ে থাকে। বিভিন্ন কঠিন পদার্থ এবং সেক্ষেত্রে তাদের উষ্ণতাটি বিভিন্ন হবে। এই নির্দিষ্ট উষ্ণতা ওই কঠিন পদার্থের গলনাঙ্ক। অর্থাৎ যে নির্দিষ্ট উষ্ণতাতে কোনো কঠিন পদার্থ সম্পূর্ণরূপে গলে গিয়ে তরল পদার্থে রূপান্তরিত হচ্ছে, সেই উষ্ণতাটাকেই বলা হয় ওই কঠিন পদার্থের গলনাঙ্ক। এটা তোমরা লিখে নাও। তোমরা দেখেছো যে গলানো মোমকে তরল অবস্থায় কিছুক্ষণ রেখে দিলে তা নিজে নিজেই জমে শক্ত হয়ে যায়। আমরা যদি গলিত কোনো মোমকে রেখে দিই, সেটা কিন্তু আবার কঠিন পদার্থে রূপান্তরিত হয়ে যায় বা সেটি শক্ত হয়ে যায়। আবার ফ্রিজে রাখা জল জমে বরফ হয়, তাও তোমরা জানো। তরল পদার্থ জমে কঠিন হবার সময় তরলটি তাপ ছেড়ে দেয়। অর্থাৎ আমরা শিখলাম কঠিন থেকে তরলে যেতে গেলে তাপ গ্রহণ করবে, তরল থেকে কঠিনে যেতে গেলে তাপ তারা বর্জন করবে বা পরিত্যাগ করবে বা তাপ ছেড়ে দেবে। তরল পদার্থ তাপ বর্জন করে যখন কঠিন পদার্থে পরিণত হয়, সেই ঘটনাকে বলা হয় কঠিনীভবন। এটা দাগ দিয়ে নাও। কঠিনীভবন কাকে বলে না, তরল পদার্থ তাপ বর্জন করে যখন কঠিন পদার্থে পরিণত হয়, সেই ঘটনাকেই বলা হয় কঠিনীভবন। এটা আরেকটা প্রশ্ন, কঠিনীভবন কাকে বলে। অবস্থার এই পরিবর্তনের সময়েও তরলটির উষ্ণতার কোনো পরিবর্তন
হয় না। অর্থাৎ আমরা জানলাম যে যখন অবস্থার পরিবর্তন হচ্ছে তখন কখনোই কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। তরল পদার্থ তা বর্জন করলে তা এক সময় জমে কঠিন পদার্থে পরিণত হয়। সেক্ষেত্রে ঘটনাটি কোনো না কোনো নির্দিষ্ট উষ্ণতাতেই ঘটে। স্থির চাপে এক এক ধরনের তরল পদার্থের ক্ষেত্রে এই উষ্ণতা এক এক রকমের হয়। ওই নির্দিষ্ট উষ্ণতা ওই তরল পদার্থগুলির হিমাঙ্ক। পাশের সারণীতে কয়েকটি পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক দেখানো হয়েছে। লক্ষ্য করে দেখো যে পদার্থগুলির গলনাঙ্ক ও হিমাঙ্কের মান হলো সমান। অর্থাৎ এখানে দেখো পারদ যেটি রয়েছে, পদার্থ যখন পারদ, তাদের গলনাঙ্ক হচ্ছে -39.5 ডিগ্রি সেন্টিগ্রেড, হিমাঙ্ক হলো -39.5 ডিগ্রি সেন্টিগ্রেড। পদার্থ যখন বরফ, তার গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমাদের পরীক্ষাতে যদি আসে যে বরফের গলনাঙ্ক কত, শুধু 0 লিখে দেবে না, একক সমেত লিখবে, ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু লিখতে হবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে কোনো পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্ক কিন্তু একই হয়ে থাকে, সমান হয়ে থাকে। এবং এর মধ্যে সব থেকে যদি বলা হয় যে সব থেকে বেশি গলনাঙ্ক কার, এই প্রশ্নটা আসে যে কোন কঠিন পদার্থে গলনাঙ্ক বা হিমাঙ্ক সব থেকে বেশি, লিখবে সোনা এবং পাশে লিখে দেবে 1063 ডিগ্রি সেন্টিগ্রেড। আরেকটা প্রশ্ন আসে যে কোন পদার্থে গলনাঙ্ক ও হিমাঙ্ক সব থেকে কম, সেটি হলো পারদের -39.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এখান থেকে এই প্রশ্নটা এসে থাকে। এছাড়া আসতে পারে যে বরফে গলনাঙ্ক কত, এইগুলো প্রশ্নই এসে থাকে। এরপরে দেখো, মনে রেখো কাঁচ, মাখন, চর্বি, মোম, পিচ ইত্যাদির কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না। তাহলে কোন কোন পদার্থের বা কোন কোন কঠিন পদার্থের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না? কাঁচ, মাখন, চর্বি, মোম, পিচ, এই 5টি। এছাড়া আমাদের বইতে এই 5টাই উদাহরণ দেওয়া হয়েছে। এইসব পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্কের মান সমানও হয় না। যেহেতু এদের নির্দিষ্ট কোনো হিমাঙ্ক বা গলনাঙ্ক থাকে না, সেজন্য এখানে যেমন কি এই সকল পদার্থ পারদ, বরফ, সোনা, তামা, ঢালাই লোহা, এদের যেমন গলনাঙ্ক এবং হিমাঙ্ক দুটো একই, দুটো সমান। এদের যেহেতু কোনো আমাদের কাঁচ, মাখন, চর্বি, মোম, পিচ এদের যেহেতু নির্দিষ্ট কোনো গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না, সেজন্য এদের গলনাঙ্ক এবং হিমাঙ্ক এদের মান কিন্তু সমানও হয় না। অর্থাৎ এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে এমন দুটি পদার্থের নাম লেখো যাদের গলনাঙ্ক ও হিমাঙ্কের মান সমান হয় না। তখন কাঁচ, মাখন বা কাঁচ, চর্বি, মোম, এই 5টার মধ্যে যে কোনো দুটো লিখলেই হবে। তাহলে তোমরা বুঝতে পারলে আমাদের আজকে এইখানটা পড়লাম এবং এর মধ্যে যে প্রশ্নগুলো হয় আমিও সেগুলো তোমাদের বলে দিলাম। তোমরা সেগুলো মুখস্থ করো এবং পরের ভিডিওতে আমি তোমাদের পরেরটা পড়াবো, গলনে ও কঠিনীভবনে আয়তনের পরিবর্তন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমরা লক্ষ্য রেখো এবং আমি তোমাদের এইভাবে পড়াচ্ছি, তোমাদের কেমন লাগছে আমি পড়ানোর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রশ্ন বলে দেবো এবং সেই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখবে এবং তার উত্তর কি হবে সেটা কিন্তু আমি আমার ভিডিওটা দেখার পরেতে তোমরা তার নিচে উত্তরগুলো লিখে নিও এবং তারপরে মুখস্থ করে নেবে। আমি পরের দিন আবার পরের ভিডিওটি দেবো। এইভাবে আমি তোমাদের দিতে থাকবো, তাহলে তোমাদের রেডি হয়ে যাবে। আমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে।